গত দেড় দশক ধরে সচেতনভাবে একটাই গল্প শোনানো হয়েছে। চায়ের দোকান থেকে টেলিভিশনের টকশো পর্যন্ত বলা হয়েছে এরা আন্দোলন করতে পারে, সরকার ফেলতেও পারে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা ও মেধা তাদের নেই। দাবি করা হয়েছে সরকার ভাঙা সহজ, কিন্তু অর্থ মন্ত্রণালয় চালানোর মতো লোক তাদের নেই। এমনকি বিরোধী দলীয় কিছু নেতা প্রকাশ্যে বলেছে জামায়াত ইসলামীতে একজনও নেই যিনি অর্থমন্ত্রী হতে পারবেন। সতর্ক করা হয়েছে তারা ক্ষমতায় এলে অর্থনীতি ভেঙে পড়বে, দেশ দেউলিয়া হবে। কিন্তু আজ আমরা এমন কিছু ছবি বা প্রোফাইল দেখাবো যা গত 15 বছরের এই দম্ভ ও ন্যারেটিভকে সম্পূর্ণভাবে ভেঙে দেবে। এবার চলুন পরিচিত হই জামায়াতে ইসলামীতে থাকা এমন কিছু নেতার সঙ্গে যাদের পরিচয় জানলে অনেকেই অবাক হবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রসঙ্গেই শুরু করা যাক। ডক্টর নাসির উদ্দিন আহমেদ, তিনি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এনবিআরই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি জানতেন রাষ্ট্রের অর্থ প্রবাহ কোথা থেকে আসে এবং কিভাবে তা সচল রাখতে হয়। রাজস্ব আদায় থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাপনা সবকিছুতেই তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা। অথচ যখন বলা হয় জামায়াতে ইসলামীতে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো কেউ নেই, তখন বাস্তবতা হলো দলটি এনবিআর এর সাবেক চেয়ারম্যানকেই নিজেদের পলিসি অ্যাডভাইজার হিসেবে যুক্ত করে রেখেছে। শুধু তাই নয়, শিল্প খাত পরিচালনার জন্য জামায়াতে ইসলামী সামনে এনেছে শামীম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অভিজ্ঞ আমলা হিসেবে তিনি জানেন কিভাবে মন্ত্রণালয়ের জটিল ফাইল খুলতে হয়, কিভাবে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে বাস্তব কাজ আদায় করা যায়। এই নামগুলো প্রমাণ করে জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক মুখ নয়, টেকনোক্রেটদের সমন্বয়েই সরকার গঠনের পরিকল্পনা করছে। অর্থনীতি সামলাতে তাদের ভরসা কেবল রাজনৈতিক নয়, বরং দেশের সেরা সৎ ও দক্ষ আমলারা। প্রিয় দর্শক, যারা আমাদের এমন বিশ্লেষণ পছন্দ করেন তারা এখনই দ্য লিজেন্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা তথ্যের গভীরে গিয়ে খবরের বিশ্লেষণ করে থাকি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চাকরি। নির্বাচনের আগে সবাই বলে ক্ষমতায় এলে কোটি কোটি চাকরি দেবে। শুনতে ভালো লাগলেও প্রশ্ন করলে উত্তর মিলে না। কোন সেক্টরে কি পরিকল্পনায় চাকরি দেবে, বেশিরভাগ সময় সেখানেই নীরবতা। কিন্তু জামায়াতে ইসলামী শুধু প্রতিশ্রুতি দেয়নি, তারা দেখিয়েছে কারা বাস্তবে সেই চাকরি তৈরি করবে। জামায়াত এমন একটি টিম সামনে এনেছে যারা জানে কিভাবে জেনজি ও আলফা প্রজন্মের জন্য আধুনিক চাকরির ক্ষেত্র গড়ে তুলতে হয়। আজকের চাকরি শুধু গার্মেন্টসে সীমাবদ্ধ নয়, চাকরির ভবিষ্যৎ প্রযুক্তিতে। এই প্যানেলে আছেন মাসুদুর রহমান, ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিতে কাজ করা একজন মানুষই জানেন কিভাবে বাংলাদেশে আইটি হাব ও হাইটেক পার্ক গড়ে তোলা যায়। আরও আছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ, বেসিকের নির্বাহী কমিটির সদস্য। বাংলাদেশের সফটওয়্যার ও আইটি খাতের নেতৃত্বে থাকা এই মানুষটি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক আয়ের পথ খুলে দিয়েছে। এতে স্পষ্ট জামায়াত চায় তরুণরা শুধু সরকারি চাকরির পেছনে ছুটবে না, বরং গ্লোবাল মার্কেটে কাজ করবে। বাস্তবতা হলো বাংলাদেশে চাকরি নেই এই কথাটি পুরোপুরি ঠিক নয়। আসল সমস্যা দক্ষতার ঘাটতি। সেই স্কিল গ্যাপ দূর করতে আনা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে, থ্রাইভিং স্কিলের সিইও, যিনি পেশাগতভাবে মানুষকে কর্মদক্ষ করে তোলেন। তিনি নীতি নির্ধারণে থাকলে শিক্ষা হবে বহুমুখী ও কর্মমুখী। পাশাপাশি আছেন ডক্টর শফিকুর রহমান, গ্লোবাল কন্ট্রিবিউটির গুরুত্ব বুঝেন এমন একজন ম্যানেজমেন্ট প্রফেশনাল। জামায়াত জানে আন্তর্জাতিক সংযোগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। সংক্ষেপে বললে, একদিকে বিএনপির রাজনৈতিক ভাষণ ও প্রতিশ্রুতি, অন্যদিকে জামায়াত ইসলামের অর্থনীতি, প্রযুক্তি ও দক্ষতা ভিত্তিক একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। জেনজি ও আলফা প্রজন্মের ভাষা ও বাস্তবতা জামায়াতে ইসলামী যেভাবে বুঝেছে, অন্য কোনো দল তার কাছাকাছিও নেই। যাদের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই, তাদের ফাঁপা প্রতিশ্রুতিতে কি ভরসা করা যায়, নাকি সেই দলের উপর আস্থা রাখা উচিত যাদের টিমে ইন্টেল, বেসিস ও বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনালরা রয়েছে? উন্নত বিশ্বে বিরোধী দলগুলো আগেই শ্যাডো ক্যাবিনেট গঠন করে প্রস্তুতি নেয়। জামায়াত ঠিক সেই পথেই হাঁটছে। এই পলিসি সামিট প্রমাণ করে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ঠিক করে রেখেছে কে অর্থনীতি সামলাবে, কে উপদেষ্টা হবে, কার দায়িত্ব কি। এটাকেই বলা হয় আগাম প্রস্তুতি ও দূরদর্শী রাজনৈতিক ভিশন। জামায়াতের ঝুড়িতে লোক নেই, এই ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না। বরং তাদের দলে এমন দক্ষ মানুষ আছে যাদের যোগ্যতা অনেক বড় দলের চেয়ে ভারী। স্বাস্থ্য খাতেই তার সবচেয়ে বড় প্রমাণ মিলে।
চিকিৎসা খাতকে জামায়াতের অপ্রতিরোধ্য শক্তির জায়গা বলা হয়। দেশের সর্বাধিক সংখ্যক চিকিৎসক সমর্থক সম্ভবত এই দলটির সঙ্গেই যুক্ত। পরিসংখ্যান বলছে, জামায়াতের নারী ও পুরুষ শাখায় যে স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, অন্য বড় দলগুলোতে অনেক ক্ষেত্রে এর অর্ধেকও নেই। বিষয়টি শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়। ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল সহ সারা দেশে শত শত প্রাইভেট ক্লিনিক পরিচালনার মাধ্যমে জামায়াত কার্যত একটি বিকল্প বা প্যারালাল স্বাস্থ্যসেবা গড়ে তুলেছে। যে সংগঠন বেসরকারিভাবে এত বড় চিকিৎসা খাত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে, তারা যদি রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার চেহারাই বদলে যাওয়া স্বাভাবিক। তাছাড়াও জামায়াতে ইসলামী স্বাস্থ্য খাতে দুটি বড় ইস্তেহার ঘোষণা করেছে। 5 বছরের নিচের শিশু এবং 60 বছরের ঊর্ধ্বের সব নাগরিকের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। বাস্তবতা হলো, জীবনের এই দুই পর্যায়েই চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি হয়। এই নীতিটি যদি বাস্তবায়িত হয়, তাহলে সাধারণ মানুষের উপর থেকে চিকিৎসা খরচের বিশাল বোঝা নেমে যাবে এবং সমাজে এর প্রভাব হবে সুদূর প্রসারী। জামায়াতে ইসলামীর অন্যতম বড় শক্তি তাদের নারী জনশক্তি। মেডিকেল সেক্টরে হাজার হাজার নারী চিকিৎসক এই দলের আদর্শে যুক্ত। স্বাস্থ্য খাতে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াত যে মডেল দাঁড় করিয়েছে, তা অন্য কোনো দলে দেখা যায়নি। দেশ পরিচালনায় মূলত দুইটি জিনিস দরকার, যোগ্যতা ও সততা। আজ জামায়াত প্রমাণ করেছে তাদের যোগ্যতা আছে, আর ইতিহাস বলছে সততার প্রশ্নে তাদের বিরুদ্ধে আঙুল তোলার সুযোগও নেই। ক্ষমতায় থাকার সময়ে তাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলাও হয়নি, এমনকি কঠোর বিরোধীরাও তাদের চোর বলতে পারেনি। সৎ জনপ্রতিনিধি থাকলে রাজস্ব বাড়ে, আর সৎ অর্থমন্ত্রী থাকলে দেশের রিজার্ভ শক্তিশালী হয়। জামাতের এই প্যানেলের সদস্যরা শুধু উচ্চশিক্ষিত নন, তারা মানসিকভাবেও রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। এই যোগ্যতা ও সততার সমন্বয়ে বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের সাথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে প্রশ্ন আসে, বিরোধীরা কেন বলে জামায়াতের লোক নেই? কারণ তারা ভয় পায়। মানুষ যদি জানে জামায়াতের কাছে ডক্টর নাসির উদ্দিন বা ডক্টর সাব্বির আহমেদের মতো দক্ষ লোক আছে, তাহলে লুটেরাদের আর ভোট দেবে না। তাই এই সত্য আড়াল করার চেষ্টা চলছে। জামায়াতের সবথেকে বড় শক্তি তাদের পরিচ্ছন্ন ইমেজ। এর সঙ্গে যখন টেকনিক্যাল এক্সপার্টরা যুক্ত হন, তখন সেই শক্তি হয়ে ওঠে অপ্রতিরোধ্য। সাম্প্রতিক সেমিনারটি শুধু আলোচনা নয়, এটি ছিল ভবিষ্যৎ বাংলাদেশের একটি ব্লুপ্রিন্ট। 2026 সালের জন্য জামায়াত যে ভিশন দাঁড় করিয়েছে, তার নাম ইন্সপায়ারিং বাংলাদেশ। এই প্যানেলের 10 জন সদস্য দেখলেই বোঝা যায় অন্তত 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ এখানে রয়েছে। 15 বছর ধরে অপপ্রচার শোনানো হয়েছে, এবার নিজের চোখে দেখুন, যাচাই করুন। যাদের কাছে এত শক্ত রিসোর্স পার্সন আছে, তারা কি দেশ চালাতে পারবে না? অবশ্যই পারবে, বরং অন্যদের চেয়ে ভালোই পারবে। আপনার কি মনে হয় জামায়াতের এই শ্যাডো ক্যাবিনেট কি বাংলাদেশের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের দ্য লিজেন্ড নিউজ চ্যানেলটি। ধন্যবাদ।